আচ্ছা, তো আমি দেখো একটা গ্রুপে দিয়েছি। স্যার, সবাই, ইটস টোন ইজ গ্রেভ বলতে কি বুঝিয়েছে? গ্রেভ মিন্স গম্ভীর, একটু গম্ভীর প্রকৃতির। দেয়ার ইজ নো সাচ কাইন্ড অফ এক্সালটেশন, যেটা আমরা বলতে চাচ্ছি, বা হচ্ছে ইমোশনাল হ্যাপিনেস, বা এই জাতীয় একটা মাইল্ডনেস, এই জাতীয় ব্যাপারটা থাকছে না, থাকছে হচ্ছে গ্রেভ বা গম্ভীরতা, যেহেতু এখানে এক ধরনের দুঃখ প্রকাশ করছে। একটা মনে করো কোনো একটা বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, তখন মানুষগুলো যেরকম সিচুয়েশনে থাকে বা যেরকম মানসিকতায় থাকে, এটাকে বলে গ্রেভ। হ্যাঁ, যেমন আমরা জি ওর স্যার। এলএসডি যখন আমরা পড়েছি, তখন সেখানে টোনটা কেমন ছিল বলতো? এক ধরনের হ্যাঁ, গ্রেভ, প্রথমের এখানে কিন্তু দিকে তো হ্যাঁ, এখানে মুডটা কিন্তু ইয়া ছিল। একটা মুডটা একটু গম্ভীর ছিল আমাদের, তাই না? আমরা এখানে কিন্তু এরকম আনন্দ বা গম্ভীর এরকম ছিল, জি স্যার। হ্যাঁ, তা এটা হচ্ছে দ্য টোন ইজ গ্রেভ, এই ক্ষেত্রে বলা হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। তাহলে আমরা এখানে পেয়েছি কয়েকটা বৈশিষ্ট্য, স্যার, যেমন লফটি স্টাইল বলতে কি বুঝাইছে? হ্যাঁ বলো। হুম হুম। সরি, আচ্ছা, দাঁড়া আমি একটু এখান থেকে নিই তাহলে। হ্যাঁ, ইট ইজ রাইটেন ইন লফটি স্টাইল স্যার, লফটি এই স্টাইল। নাম্বারটা। আচ্ছা আচ্ছা, লফটি, তাই তো? জি স্যার। আজকে চারদিকে এত সাউন্ড হচ্ছে যে আমি কথায় মনোযোগও দিতে পারছি না। বাসায় আছে গেস্ট, হ্যাঁ, তার জন্য একটু প্রবলেম। আচ্ছা, তো দেখো এখানে বলা হচ্ছে ইট ইজ রিটেন ইন লফটি স্টাইল। লফটি বলতে বোঝাচ্ছে যে উম, মোটামুটি যেখানে একটা উচ্চ আশা বা উচ্চ আকাঙ্ক্ষা, এরকম একটা বিষয় থাকবে। লফটি বলতে আমরা মনে করি কি, যে যা কিছু আমাদের মিননেস মানে হচ্ছে নিচুতা, আর লফটি মানে হচ্ছে কোনো কিছুর অবস্থান থেকে অনেকখানি উঁচু বা হায়ার, হায়ার পজিশনকে আমরা বলি লফটি। এবং যেখানে ল্যাঙ্গুয়েজ গুলোও থাকে হচ্ছে উঁচু মাত্রার, হুম, ভাব গম্ভীর, এই জিনিসটাকে বোঝাচ্ছে। মানে এটা হচ্ছে একটা সেন্স নির্দেশক এক ধরনের শব্দ। আসলে আমি ঠিক বিষয় ভাষায় হয়তো বা বোঝাতে পারছি না। যে মনে করো যে একজন দুইজনকে বক্তৃতা দিতে বলা হয়েছে, মনে করো তোমাদেরকে, হ্যাঁ, যে একটা প্রোগ্রাম হয়েছে, দুইজনকে বক্তৃতা দিতে বলা হয়েছে। একজন হচ্ছে মনে করো কমন পিপল, যিনি হয়তো রিক্সা চালান, হ্যাঁ, এরকম একজন ব্যক্তি হচ্ছে বক্তৃতা দিতে উঠছে আর কি। আর আরেকজন আসছে হচ্ছে মনে করো কোনো একটা বড় প্রতিষ্ঠানের প্রধান। হুম, তাহলে এই দুইজনের কথাবার্তা যে যখন তারা বলবে, তখন তাদের এই কথাবার্তার ধরনটা কেমন হবে বলতো? এই দুটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো তোমরা? সেন্স করতে পারছো কিনা যে আমি কি বলতে চাচ্ছি? যে জি স্যার। হ্যাঁ, একজন সাধারণ রিক্সা চালক, তাই তো, তিনি কিভাবে কথা বলবেন, আর একটা প্রতিষ্ঠানের প্রধান, ঠিক আছে তো, তিনি হয়তো হায়ার এডুকেটেড, অনেক বিশাল বিশাল তার কার্যক্রম, অনেক লোক তার আন্ডারে কাজ করে, তার কথার মধ্যে কি এক ধরনের উঁচু মনোভাব, উচ্চ আশা, তাই না? এরকম তার ভাষাগুলোও হবে, মানে ডিকশন গুলোও হবে কিন্তু ওইরকম, ওই ধরনের উঁচু মাত্রার। তাহলে এই লফটি বলতে আমরা ঠিক ওইরকম একটা বিষয়কে বুঝতে পারছি। হ্যাঁ, মাহবুব হাসান বুঝতে পারছো কথাটা, কথাটা দিয়ে? মাহবুব হাসান, আচ্ছা, তো আমি একটু ওয়ার্ড মিনিংটা তোমাদের বাংলা দেখে, আমি আসলে বাংলায় প্রকাশ করতে পারছি না। স্যার, উঁচু পর্যায়ের, উৎকৃষ্ট, এরকম নাকি? হ্যাঁ, উৎকৃষ্ট, ভালো মানের, এই যে উচ্চ বা মানে উচ্চাসা, এরকম আর কি, আর কি যেটা বলেছি সেটাই আসলে কি আছে। মানে যেটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম ওইটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো লফটি স্টাইল। স্টাইলের দিক থেকে হবে এই ধরনের। সাবজেক্ট হবে সিরিয়াস, এবং গ্রেভ টোনটা হবে গ্রেভ, এটা বলা হচ্ছে। তাহলে এই হচ্ছে ফিচার। এবং আমরা কিন্তু ওর টু দা ওয়েস্ট উইন্ডে এই জাতীয় বিষয়গুলো কিন্তু পেয়েছি। দেখো, ওর টু দা ওয়েস্ট উইন্ড যখন আমরা পড়েছি, তখন তার কথাবার্তাগুলো কি খুব সিরিয়াস গম্ভীর, হ্যাঁ, এক ধরনের মারমুখী ভাব রয়েছে। হ্যাঁ, যে একদম তিনি লাইফটাকে খুব সিরিয়াসলি ভাবছেন। তিনি সফল হননি, বিশেষ সামাজিক কারণে হোক, তাই তো, ভাগ্য বলি যে কারণে হোক, সে জীবনটাকে দেখেছে ব্যর্থ হিসাবে। তো এগুলোর ভিতরে কিন্তু এক ধরনের সিরিয়াস কথাবার্তা চলছে। হুম, আচ্ছা, তো সবাই বুঝতে পারছো কিনা একটু দেখো।
স্যার ইনস্টিল মানেটা কি? ইনস্টিল মানে হচ্ছে ইনক্লুড করা, ইনক্লুড, ঠিক আছে তো? মানে এই কবিতাতে তিনি ইনক্লুড করেছেন, হ্যাঁ, অন্তর্ভুক্ত করা বা হচ্ছে আরোপ করা বা প্রদান করা। এই যে প্রবেশ করানো, তাই তো? হ্যাঁ, ইনস্টিল করা, বিন্দু বিন্দু করে ঢালা, এটা। ওকে, তাহলে এইটাকে আমাকে একটু রিপিট করে একজন শোনাবে যে যে এখানে কি কি ফিচার তোমরা পাইলা। এই ফিচারটা শোনাবে হচ্ছে আহ, নূর। শুনতে পাচ্ছ আমার কথা? নূর, নূরস ওয়ার্ল্ড, নাহিদা নূর, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি তো বলো তাহলে ফিচার গুলো কি কি পড়লা, ফিচার গুলো কি কি পড়লা বলো। স্যার এটা একটা হচ্ছে লিরিক পোয়েম, হুম হুম আর হচ্ছে গিয়ে এটা ওপেন হচ্ছে কাউকে হচ্ছে অ্যাড্রেস করে, মানে হুম কোনো কিছু বা কাউকে। হুম হুম। তারপর হচ্ছে স্যার এটা মিডল ডেভেলপ হয়ে আছে আপনার ওই যে স্যার ওটা কি সেন্স অফ গ্রিফ। হ্যাঁ হ্যাঁ। আর লাস্টটা হচ্ছে গিয়ে কনসোলেশন, লাস্ট পার্টটা হচ্ছে গিয়ে হুম। এন্ডটা হচ্ছে কি সর্ট হয় কনসোলেশন দিয়ে। আচ্ছা। আর এটা হচ্ছে লেখার ধরনটা হচ্ছে স্টাইল, হুম আর হুম এটা সাবজেক্টটা মানে সিরিয়াস। হুম হুম। টোনটা হবে কি গ্রেভ, হ্যাঁ। এই, তাহলে এই ফিচার গুলো ইউ হ্যাভ টু রিমেম্বার, হ্যাঁ, বিকজ ইউ নিড টু রাইট ডাউন শর্ট নোট, because there will be 4 marks in your short note, and if you cannot express your ideas properly, you have to develop your language properly. Okay, so here are the features, please try to remember them, and you have to explain them after writing this, after writing the definition and after writing the features. You have to explain with an example, and we can give example, that would be better for us, and the poem would be ode to the west wind or ode to autumn. If we can understand properly, we can write down them correctly in our exam. Actually, you have to explain. If you cannot explain properly, it will be very difficult for you to make your examiner understand what you have understood actually. So I think you, whatever you read, you have to read it properly so that you can understand the sentence pattern to write down anything. Ah. So try to, because you have another 1 or 2 months. So I think you have developed your power in English. And whenever you will speak with me, please try to speak in English. Okay. And I, step by step, I want to switch the language from Bangla to English. Uh, I think it would be better for you or not, because you have to practice. Yes, sir. It would be better for us. And because we are not going to talk about any poem or anything else, because we have already understood many things, and it will help you to understand it in English, because we have talked about them in Bangla. And in Bangla you have got the ideas, and if we now share our ideas or views in English, your English practice will be okay. You will be able to practice the words, or especially the thoughts, whatever you are thinking in English, you have to express. And speaking is a very great power, I think, because when you speak, you need to think quickly, but when you write, you get time. You get time to think. So writing is not a faster one, rather speaking is a faster one. And if you want to be fast in writing or anything or in thinking, you have to practice in English. huh? So dear students, I think you will practice as much as possible. uh, so now I am going to just one feature. I'm asking one feature to Mr. Hannan Haladar. Can you listen to me?
Hannan, then Mim. Mim কি শুনতে পাচ্ছ আমার কথা? Okay, if you can listen to me, please tell me one feature in English with full sentence. Summer. Have you read the features? স্যার বলতে বললাম তো। Do you have the book with you? বই সাথে নাই? ABC বইটা সাথে নাই? স্যার যদি বইটা থাকে, please try to read. At least one feature you have to tell me. You have to tell me in English, okay? At least one feature, an incomplete sentence. Naima Islam. জি স্যার। Naima Islam, okay. Can you tell me one feature of an word? ওকে স্যার। It is a kind of lyric poem. This is a very simple things I'm asking you, just to encourage you to speak in English. Don't take it otherwise, and don't be so hard to tell. Rather be free and please express. Okay, then another one. Actually, you are going to say, I think. Okay, sir. It opens with an address to someone or something. Yes. Its middle part develops a sense of grief. It ends with some sort of consolation. It is written in lofty style. Its subject is serious. Its tone is grave. Okay. Well, it ends with some kind sort of consolation. Okay. Okay, sir. Okay. So you have to from the very beginning. I actually gave you the ideas about the sentence pattern, and I think you have already learned them. Please try to use them as much as possible. If you forget them, it will be hard for you to make a proper sentence. Please try to remember the sentence patterns and try to find out them whenever you are reading anything, because you will get a very long sentences in your answers. So it would be very difficult for you to understand if you don't try to learn the sentence patterns I have talked with you. Even the complex and compound sentences I have taught you in our reading skills, because there are transformation. So this is a simple sentence, and we have got here subject plus intransitive verb plus prepositional object. So it is a simple and basic sentence with a subject and an intransitive verb. So in this way, there is a linking verb, there is the pattern with linking verbs, transitive verbs, intransitive verbs, factitive verbs. So you have to remember them and put them in use. Okay. So I think you have understood about the word, the definition of word, and the features of the words. But it is now your task to practice them as hard as possible, to remember them so that you can put them in your answer script. ওকে, তাহলে এই কয়টা শর্ট নোট দেওয়া ছিল, তাই তো? আর কি কোনো শর্ট নোট দেওয়া ছিল বোঝানো লাগবে এমন কিছু আছে আর? স্যার জি না স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস, অফ কোর্স ইউ ক্যান। স্যার এই শর্ট নোট কত পেজ লিখবো? Actually it would be at least one page, to 1.5, not more than that. স্যার যখন শর্ট নোট আসবে তখন কি এক্সাম্পল দিয়ে দিতে হবে? It will actually it would be better if you just explain the things with an example. স্যার প্রথমে সংজ্ঞাটা দিব, তারপরে ফিচার দিব, তারপরে এক্সাম্পল গুলো দিয়ে দিলে হয়ে যাবে? Actually I have told you, so this short note would be a stronger one. Whenever you if you are asked to write down a short note
on ode or sonnet or dramatic monologue, whatever may be these, because you have literary terms, and you have the genre of poem or an essay or anything else. At the very beginning, you should give the definition of the topic, and then try to explain, actually mention the features if there is any, and after that with an example you have to explain, just explain in brief, not in a large or a detailed one, and so this will give the idea to the examiner about you, that you have understood them well and you have also put them in good use. Because you have to get at least 3 out of 4 in short notes, otherwise it would be very difficult for you to get 60 plus marks, so focuses on the short notes, prepare them well so that you can write down them well, because in the uh, broad questions you may get 60%, but at least you will get 50%. Okay, 50% marks, that is 5 out of 10, but you will not get more than that. Your brief and short questions will help you to exceed the limit of 60, 60 যে লিমিটটা আছে সেটা এক্সিড করতে সাহায্য করবে হচ্ছে তোমার এই শর্ট এবং ব্রিফ কোশ্চেন, কিন্তু সো ইউ হ্যাভ টু গিভ প্রায়োরিটি টু দেম, and you have the in course mark, I think, and with all of those marks you will have to have a good result. সুতরাং আমি শর্ট নোটের উপরে একটু গুরুত্ব দিচ্ছি এই কারণেই যে তোমাদের শর্ট নোট কিন্তু হেল্প করবে তোমাদের একটা ভালো মার্ক পেতে। যেমন এখন আমি যদি বলি যে ইমেজারি কি, সো ইউ হ্যাভ টু ফার্স্ট গিভ দ্য ডেফিনেশন অফ ইমেজারি, then if there is any feature, I think imagery doesn't include any feature, so go to the example and explain, and if possible, if the short note is going to be shorter one, find out another poem where there are images or imagery used by the poet. And so in this way you have to explain and lengthen the or enlarge the answer. Sir, Yes, then Shikatalam. sir, I have another question, sir. Yes. Sir, you know that ballot, we don't get any practical use of ballot still Yes, in yes. our first year academic journey, sir. So is it necessary to give any example in our writing script about ballot? Actually, I think in your book you will get example. Okay. Yes, sir. If you cannot explain them, just mention at least one writing that is a ballad. Okay, sir. That's mean we have to memorize it Yes, because yes, we because don't there get is no any ballad practical in your- use actually. There is no ballad. So there is no rather, what will it be, sir? The kinds of ballads. I think there are 3 kinds of ballads. Yes. If we explain these 3, is it will be okay, sir, or it will be not? Yes, you can explain. First, actually give the definition, and Okay, if sir. there is any feature, and then go for the example. And as it is a short question, just name the kinds if there is any. How Okay, many sir. kinds of? Don't try to explain them, because this will actually make you lose your time. Yes, sir. Actually, we don't get the practical use. That's why, sir. It's Yeah. So okay, sir. somehow you have to write down at least 1.5 page to get good marks, and only writing is not enough. You have to put proper information, Okay. and you have to use Yes, proper yes, language. sir. It will. We can write it down, but Yes. okay, sir. Yes, sir. It must be. Okay. Thank you. Now Okay, sir. Thank you, sir. we can go Sir. for yes, Tamanna. In which part we will get this kind of question, short note, like what is ode, what is sonnet, etc. You will get them in your part B. Part B, short questions. Sir, I have noticed that there are some textual questions. Yes, actually, short notes are very few. Not each year you have got
short notes, but sometime they are put. Okay. Actually, these short notes are given from your literary terms. Okay, If you okay. just If we read, if you look at जी the sir. questions from the previous year, you will find that in some years there are short notes, but in each year you will not get them. Okay, sir. Actually, this is the very crucial moment for you to practice how you will represent your answer. You have to, because uh, I just now explain how you will do them, but you have to do it by yourself. Otherwise, um, you will not be able to answer properly. You have to write down proper introduction, you have to write down proper conclusion. And actually, I think we have already learned about the essay and how many parts are there in an essay, and how many paragraphs there will be in body, what we So should. actually, my problem is there. Just I cannot memorize anything, but and also I cannot put any thinking or any thoughts in a serial way. Okay, okay. Actually, one by one, step one by one, and for this reason, I have to memorize all the questions. And this is difficult for me actually. Actually, what I would say, the main problem for us with the teachers, we face the main problem, that is the language problem, because most of the students who study in English, they are very weak in their grammatical items and language. So we face a very great difficulty in this part, because we have to teach them English literature, not the English grammar or English language. So they cannot develop their language properly, and they cannot put their answer properly, and in this way they cannot get good marks. That is the problem. But I have tried to discuss some grammatical items, but not all one, because if it would be better if I actually got at least 2 or 3 months to discuss grammar and how to write freehand, because memorizing will not help you in getting good marks, So, because it is very hard, because there are so many questions and there are so many topics to many understand. words. In this case it would be very hard to memorize, but somehow you have to memorize the quotations from the text, so that you can put them word for word, because you cannot change the words or sentences used in the text, and you have to put them in quotation marks. Uh, Actually, I want to talk about these things, how you will write down your answer. Because we don't have any text to read now, we will give you the question and you will read them and you will also prepare them, and I will talk over those things so that you can understand what is the problem in the guide or in the answers you have already read. দেখো, আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি ক্লিয়ার করার জন্য, যে তোমরা অনেকেই গাইড টাইটে পড়বা, দেখবে যে অর্গানাইজ না। হ্যাঁ, কিছু কিছু আনসার একদমই অর্গানাইজ না, এলোমেলো করে দেওয়া রয়েছে। কিছু কিছু কোশ্চেন আমার ভালো আছে। সো ইন দিস কেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড whether the question is organized or not. Because you have so many books with you, I think you have different books, and you can also take help from internet to understand any questions or to prepare your question, and try to make notes. Note means you have to read 2 or 3 answers of the same question, and then you have to think, and then you have to produce your own answer. এটা হলো সবচেয়ে বড় কথা, যে আমি বলছি যে তোমরা 2-1 জায়গা থেকে পড়ো, একই কোশ্চেনকে 2-1 জায়গা থেকে পড়ো, পড়ার পর সেগুলোকে মাথায় নাও, নেওয়ার পর সেই আইডিয়াগুলোকে এবার নিজের মতো করে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করো। এরকম করে তোমরা 1 মাস চেষ্টা করো, এবার দেখবা যে তোমাদের এই রাইটিং এর প্রতি আবার যে একটা ভয় বা একটা সেটা কিন্তু কেটে গেছে। তো আমি তোমাদেরকে এরকম 2-1টা করে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো, যে আমরা আজকে এই প্যারাগ্রাফটা লিখবো, এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে সুন্দর করে লিখতে পারি, এটা নিয়ে আমরা দেখা যাচ্ছে আলোচনা করবো। একজনের কাছে জিজ্ঞাসা করবো, একটু কাটবো, একটু ভালো হবে না মন্দ হবে, তোমরা একটু ফিডব্যাক দিবে। দেখা যাচ্ছে এভাবে করতে করতে দেখা যাচ্ছে একটা সময় তুমি একটা জিনিসকে লেখা শিখে গেছো। মূল কথা হলো লেখা শিখতে হবে। তুমি
10টা 20টা 50টা কোশ্চেন না পড়ে তুমি যদি দুটো কোশ্চেনের আনসারকে ঠিক মতো শিখতে পারো, তাহলে বাকি 10টা কোশ্চেনের আনসার তুমি নিজে লিখতে পারবে। ব্যাপারটা ঠিক এরকম। কিন্তু আমরা টার্গেট নিচ্ছি ওই রকম 15-20টা কোশ্চেন, হয়তো 30-40টা কোশ্চেন মেমোরাইজ করে যাচ্ছে, কিন্তু আমরা নিজের মতো করে প্রডিউস করতে পারছি না। এটা হলো মেইন প্রবলেম। হ্যাঁ স্যার, একটা বড় কথা কি, আমরা যে অনেক বড় একটা অ্যান্সার লিখবো আর কি, হ্যাঁ অ্যান্সারটার হ্যাঁ মাঝখানে তো একটা সুন্দর গতিশীলতা আসবে, কথাগুলোর মধ্যে একটা লিংক থাকবে, সেই লিংকের জন্য তো কিছু লিঙ্কার দরকার, কিছু হুম 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 ওই যে কনজাংশন যেগুলো আর কি, তো এগুলো আমরা আসলে ভালোভাবে ইনপুট করতে পারি না, কোথায় কিভাবে কখন। মানে এগুলোর সমস্যাটা হচ্ছে বেশি বেশি বিষয়গুলোকে মাথায় না নেওয়া আর পড়া কম করা। হ্যাঁ, এই জাতীয় ভয় পাওয়া, লিখতে ভয় পাওয়া। এখন যদি এই যে তোমরা দেখাচ্ছে যে আমাদের মূল কাজ যখন আসতেছে, হ্যাঁ, সেইখানে কিন্তু আমরা এখন ভয় পেয়ে যাচ্ছি, তাই তো? যে whenever you are asked to talk in English, then we are afraid to speak. We think that we may make mistakes, and we make mistakes actually. We know the words, we know the sentence patterns, but when we are going to use them, we cannot use them properly. So what is the problem? Problem is the practice. You know how to write, you know what you should write, but you cannot write it properly because you have the lackness in your practice. So from now on, you have to practice, you have to write. And এখানে আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা বাংলায় বলছি যে তোমরা অন্তত যদি আমি 3টা কোশ্চেন দিই, অন্তত একটা কোশ্চেন তোমরা নিজেরা নোট করবে। অন্তত ওর ভিতর থেকে একটা কোশ্চেন তোমরা নিজেরা নোট করবে এবং আমাকে সেটা পাঠাবে। সবার কাছ থেকে আমি তার এক্সাম্পলটা দেখতে চাই। আমি দেখি না না দেখি সেটা কথা না, কিন্তু তোমরা আমাকে একটা স্পেসিমেন কপি পাঠাবে যে স্যার আমি এটা তৈরি করেছি। ঠিক আছে তো? দেখা যাচ্ছে তাহলে তোমাদের লেখার প্রতি যে একটা জড়তা, সেটা কিন্তু কেটে যাবে। যেমন আমি এখন বর্তমানে আমার ব্যাচগুলোতে চেষ্টা করছি, এখানে যেগুলো পড়তে আসে ওদেরকে আমি কি করাচ্ছি, যে এখন লেখাচ্ছি, শুধু এখন লেখাচ্ছি, হয়তো অনেক ভুল হচ্ছে এবং প্রত্যেকটা খাতা ধরে ধরে আমি তাদেরকে বলছি এটা এই জায়গায় ঠিক করতে হবে, এই জায়গায় ঠিক করতে হবে। ঠিক আছে, আগের থেকে অনেকখানি ডেভেলপ করছে। কিন্তু প্রথমে তারা যা লিখতো তারা কিন্তু ভুল দেখতে পাইতো না, যে এই জায়গায় ভুল হচ্ছে কিনা, যে আমার থটটা অর্গানাইজড হচ্ছে কিনা। কিন্তু আমি যখন আবার বলে দিচ্ছি দেখো এই জায়গায় যদি এরকম হতো তাহলে ভালো হতো, এরকম হলে ভালো হতো, তখন কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে তাদের মধ্যে কি হচ্ছে, ওই বিষয়গুলো গ্রো করছে। হুম, আমাদের এই বিষয়গুলো আসলে নাই। আমাদের যতগুলো টেক্সট, যতগুলো আর ল্যাঙ্গুয়েজের যে সমস্যা, এই সব মিলে আমরা নিজেরা একটা আমাদের একটা হতাশায় পড়ে যাচ্ছি। হুম, তো যাই হোক, এগুলোর কথা না বলিয়ে আমরা চলে যাই। 3টা ব্রড কোশ্চেন বলেছিলাম নাকি? 3টা ব্রড কোশ্চেন বলেছিলাম। জি স্যার। কোন কোন ব্রড কোশ্চেনটা বলেছিলাম বলো দেখি? আমি দেখো এই যে এখানে তোমাদের এটা দিয়েছি, আমি এটা একটু ডাউনলোড করে নিই। এটা কি আমার এই সাজেশন থেকে বলেছিলাম কিনা? জি স্যার, স্যার গুগল থেকে 2টা ছিল তো, আপনি আগে আপনি যেগুলো পড়িয়েছেন আর কি, হ্যাঁ হ্যাঁ, সেগুলো থেকে একটা আসছে। আচ্ছা আচ্ছা ওখানে দেখেন গুগলতে প্রথম যে 2টা কোশ্চেন আছে, আচ্ছা আচ্ছা। আমি আরেকবার দেখতে এখানে কি একটু বলে। যান। আচ্ছা, ওই কম্পিউটার থেকে এটা থেকে আমি একটু দিচ্ছি ইয়াতে। হ্যাঁ, এটা এই কম্পিউটার থেকে। স্যার, হ্যাঁ বলো। স্যার এগুলো মোটামুটি পারি, কিন্তু কিভাবে লিখবো, কিভাবে লিখলে মার্কটা ভালো উঠবে এটাই ভাবতে পারছি না। না, এটাই তো তাছাড়া এখন মানে আলোচনা। ধারণা আছে যে এই হবে। হুম হুম হুম। এখন এখন সেটাই আমাদেরকে নিজে নিজে মানে এখানেই কাজগুলো করতে হবে। আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি এই প্যারাগ্রাফে কি দিতে চাচ্ছ। প্রত্যেকেই পড়ে আসবা, তোমরা প্রত্যেকে মনে করো যার যার বই থেকে তোমরা পড়ে আসছো, তোমরা আনসার তৈরি করছো। এখন একটা জিনিস বলি, তোমাদেরকে এইটুকু কনফিডেন্ট হলে হবে না যে আমি তো জানি, আমি কিন্তু লিখে দিতে পারবো, এইটা বলা যাবে না। তোমাকে লিখতে স্যার হবে যার একদম। যার বই বলতে তো সবার বই একই স্যার, হ্যাঁ, এখানে কারো অ্যান্সার কারো থেকে তো ভিন্ন হওয়ার কথা না নয়, যদি একই যেহেতু হয় আমরা মানে নিজে থেকে ভিন্ন লিখতে যদি পারতেছি হয়ে না। থাকে, আমি একটা জিনিস বলছি যে বই থেকে তো পড়বাই, তোমাদের যে গাইড গুলো আছে সেই গাইড গুলোতে মানে আনসার গুলো খুব একটা স্ট্যান্ডার্ড মানের অনেক সময় হয় না। কিছু কিছু কোশ্চেন আছে, ঠিক আছে তো? এই জন্য বিশেষ করে তোমাদের দেখা যাচ্ছে স্টাডি গাইড কি সবার কাছে আছে নাকি নাই? আছে স্যার, স্টাডি গাইডও আছে। হ্যাঁ দেখো, স্যার তাহলে তো আছে। তোমাদের কাছে স্টাডি গাইড আছে, আবার তোমাদের কাছে যে টেক্সট রিলেটেড বই আছে, তাহলে দুটা হলো। আর একটা হচ্ছে ইন্টারনেটে তোমরা কোশ্চেনটা সার্চ দিবা প্রথমেই। ঠিক আছে তো? প্রথমে তোমাদের কাজ হবে ইন্টারনেটে কোশ্চেনটা একটু সার্চ দেওয়া। যেমন এখানে যে কোশ্চেনটা প্রথমেই আছে, আমি একটু মনে করো তোমাদের একটু আলোচনা, আমরা সরাসরি চলে যাবো আলোচনা এবার থেকে। সেটা হচ্ছে মনে করো এখানে প্রথম কোশ্চেনটা কি ছিল, এই যে কমেন্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য থিম অফ লাভ ইন ডান্স গুড মরো।
তাহলে এইখানে আমাদের এই তিনটা কোশ্চেন একই ধাঁচের, একই রকম। তাহলে প্রথমে তোমরা এটা পড়বা, এটা কোন কোন জায়গা থেকে তোমরা পড়বা সেটা হলো বড় কথা। প্রথমত তোমাদের টেক্সট রিলেটেড এই বই আছে কিনা কোশ্চেনটা বলো, আছে না এটা? স্যার, জি স্যার, জি টেক্সট স্যার, রিলেটেড স্যার। জি হ্যাঁ, স্যার এটা আছে। টেক্সটে বইটা তো আছে, এখানে দেখো দেখেন 2 নাম্বার, 2 নম্বর 2 নাম্বার আর কোশ্চেনটাতে 3 নাম্বার কোশ্চেনটা কি একই? হ্যাঁ একই ধরনের হবে, হ্যাঁ একই ধরনের হবে, ঠিক আছে তো, মানে কথাগুলো না স্যার, একই ধরনের হবে। মানে বইয়ে যে 2 নাম্বার এবং 3 নাম্বার আছে আর কি, সেই দুটা কোশ্চেনই কি একই? হ্যাঁ, এই দুটো একই। ট্রিটমেন্ট অফ লাভ মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য থিম অফ লাভ, ডিফারেন্ট স্টেজেস অফ লাভ, অথবা যখন তুমি লাভ পয়েন্ট হিসেবে তাকে রেফার করছো, একই জিনিস। তোমরা একটু পড়ে দেখবা যে বিষয়গুলো ঘুরে ফিরে একই জিনিস, একই আলোচনা, ঠিক আছে। ওকে। শুধুমাত্র এইখানে যা দিবে তোমাদেরকে সেই অনুসারে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা লিখতে হবে, কিন্তু ভিতরের আলোচনা সবগুলো কিন্তু একই ধরনের হবে, মনে থাকবে এই। আচ্ছা, তো দেখো, উম, মনে করো তোমরা এই কবিতাটা পড়েছো, প্রথমত এই কবিতাটা তোমরা পড়েছো, তাহলে কবিতাতে কি বলা আছে সেটা একটু মাথায় নিতে হবে। কবিতাতে কি বলা হয়েছে, যে এখানে যখন ডেভেলপমেন্ট অফ থিম অফ দ্য লাভ, মানে দ্য থিম অফ লাভ, এটা হচ্ছে ডেভেলপমেন্ট মানে কি স্টেজই বোঝাচ্ছে কিন্তু, বা স্টেজেস অফ লাভ, কোন কোন স্টেজে তারা আছে বর্তমানে, কোন স্টেজে তারা ভবিষ্যতে পৌঁছাবে তাদের ভালোবাসার অবস্থানটা থেকে, তাই না, যে তাদের ভালোবাসাটা কি হবে একসময় টিকে থাকবে কারণ দুইজন সমান ভালোবাসে। এই যে এই কথাগুলো যখন তোমরা বলছো তখন তোমাদের কিন্তু কোটেশন মার্ক ইউজ করতে হবে। যে এইখানে এই কথাগুলো বলা হচ্ছে, কোটেশন এখানে কিন্তু দেখো তোমাদের বইয়ে কিন্তু কোটেশন খুব একটা নেই, একটা শুধু দিয়েছে, সেটা হচ্ছে যে শুরুটা, বাকিগুলোতে দেখো খুব একটা কোটেশন দেয়নি। আর কোটেশন না দিলে, দুই তিনটা মোটামুটি কোটেশন না দিলে কিন্তু মানে স্ট্রং হয় না। হ্যাঁ, তো আমি তোমাদেরকে এখন যেখানে যেটা যেভাবে বলবো তোমাদেরকে এখন সেই কাজগুলো করতে হবে, মানে দখলে একটা কোশ্চেনই, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন তৈরি করার জন্য দখলে আমরা 2 দিন ব্যয় করব প্রথম অবস্থায়, যে আমরা একটা কোশ্চেনকে কিভাবে লিখতে পারি, মনে থাকবে? আচ্ছা, তো দেখো প্রথমে এই কবিতার প্রশ্নটার ইন্ট্রোডাকশনটা একজন পড়ো দেখি, আমি শুনি। আমরা জাস্ট একটু এখন আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো বেশি করে। আচ্ছা, সাইদা রিসা কি লাইনে আছো? সাইদা রিসা? জি স্যার, আমি লাইনে, বাট আমি একটু অসুস্থ স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে করলাম। আহ, আদিবা জেরিন আছো লাইনে? জি স্যার। আচ্ছা, তুমি আমাদেরকে একটু এই 2 নম্বর কোশ্চেনটা ইন্ট্রোডাকশনটা একটু পড়ে শোনাও, ইন্ট্রোডাকশনটা পড়ে শোনাও একটু, আমরা একটু শুনি। স্যার, আমাদের বইয়ের 2 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা আমরা সবাই শুনি, আমরা পড়েছি ঠিক আছে, কিন্তু শুনি এবং শুনে বোঝার চেষ্টা করি যে কি বলা হচ্ছে। হ্যাঁ, পড়ো। Dan was a Jacobean poet and followed the tradition of metaphysical school of poetry innovated by himself. হুম। He does not worship the beauty of the beloved like the Elizabeth. এলিজাবেথ, Unlike হ্যাঁ। them, he depends much on আর্গুমেন্টস। arguments. হুম। For the reason, he rejects lucid language and introduce conversational rhythm. কনভারসেশনাল রিদম, হ্যাঁ। Dan has used several concepts in the logical development of the love theme. In the good morrow, the theme of love has been developed from surprise to confidence and then to immortality in the tradition of metaphysical poetry. আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, ট্রিটমেন্ট অফ লাভ, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ লাভ এইটুকুর মানেটা কি, এইটুকুর মানেটা কি কে বলতে পারবে? স্যার, ভালোবাসার যত্ন নেওয়া, ভালোবাসাটা এটাই। কিভাবে তুলে ধরেছেন আর কি। হ্যাঁ, ভালোবাসার যত্ন না, কিন্তু ট্রিটমেন্ট মানে এখানে হচ্ছে উপস্থাপন করা, বা তিনি ওইটাকে কেমন ভাবে নিয়েছেন, তাই তো, তিনি ওটাকে কিভাবে এই কবিতাতে আলোচনা করেছেন, ডিলস উইথ। ট্রিটমেন্ট মানে আমরা বুঝবো হচ্ছে ওটা নিয়ে তিনি কি ধরনের চিন্তা ভাবনা করেছেন, ওটাকে নিয়ে তিনি কিভাবে গ্রহণ করেছেন, এবং ওটাকে তিনি কিভাবে আমাদের কাছে প্রকাশ করেছেন, এই দিকটাকে বলা হচ্ছে ট্রিটমেন্ট অফ লাভ।
আর এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাকে কবিতার আদলে যেতে হবে এবং কবির জীবনের আদলে যেতে হবে। ঠিক আছে? তো তো এখানে দেখো, আমরা এবার যদি 3 নম্বর কোশ্চেনের ইন্ট্রোডাকশনটা, আমি আসছি পরে আলোচনা করছি দুটো ইন্ট্রোডাকশনই। দেখো, যেহেতু আমি বলছিলাম যে দুটো একই রকম কিনা। হ্যাপি সাহা লাইনে আছো? Yes, sir. আচ্ছা, তুমি একটু 3 নম্বর কোশ্চেনের ইন্ট্রোডাকশনটা একটু পড়ে শোনাও। In the good morrow, the theme of love has been developed from surprise to confidence and then to immortality in the tradition of metaphysical poetry. হুম হুম Don does not worship the beauty of beloved like the Elizabethans. হুম হুম। Unlike them, he depends much on arguments. আচ্ছা, এবার তামান্না বিল্লাহ লাইনে আছো? Yes, sir. তুমি বলো তো, ওই ইন্ট্রোডাকশন আর ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো পার্থক্য আছে? স্যার এখানে তো কোশ্চেনটা এরকম ছিল যে এলিজাবেথিয়ানদের সাথে তার যে পার্থক্যটা আর কি, হ্যাঁ হ্যাঁ। সেটাকে তাহলে তুলে ধরা ওই মূলত। ওই কথাটুকু এই যে 3 নম্বর কোশ্চেনে কেমন করে দিল? একই তো কথা, তো কপি করেছে, পুরো হুবহু কপি, বরং উপরে দুটো লাইন বাদ দিয়ে। স্যার এখানে তো এলিজাবেথিয়ানের কথা নেই, এখানে তো আছে যে ওই ডিফারেন্ট স্টেজে যে ভালোবাসার পরিবর্তনটা, হ্যাঁ এটাকে হ্যাঁ তুলে হ্যাঁ। ধরা হয়েছে। তাহলে হ্যাঁ এখানে ওই এলিজাবেথন কেমন করে নিয়ে আনলো? ও তো কপি করছে, মানে ওই কোশ্চেন আর এই কোশ্চেন তো কপি পুরো, মানে কোশ্চেন আনসার কপি না পুরো। ইন্ট্রোডাকশনটা কিন্তু দেখো, পুরোটা কিন্তু ওই 2 নম্বর হ্যাঁ কোশ্চেনে আছে, একদম হুবহু আছে, কোন রকম কোনো পরিবর্তন করেনি। ঠিক আছে তো? জি স্যার। তাহলে এই যে দেখো, এইভাবে কিন্তু আসলে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখবে যে আমাদের কোশ্চেন আনসার গুলোর মধ্যেও এক ধরনের ওই কপি পেস্টের ভাব রয়েছে। তারা ইন্ট্রোডাকশনটাকে ঠিকমতো মানে একটা ভালো ইন্ট্রোডাকশন, যেটা টপিক সেন্টেন্স থাকবে সেখানে, সেই জাতীয় কিছু নাই এই জায়গায়। তুমি 3 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেনের ধারাবাহিকতা কিন্তু একই, শুধু মাঝখান থেকে আসছে হাউ ডাজ ডান্স ট্রিটমেন্ট অফ লাভ ডিফার ফ্রম দ্যাট অফ এলিজাবেথান। এই কোশ্চেনটা ভুলে যাও, এই কোশ্চেনটা আসবে না, কারণ তোমার এলিজাবেথান সম্পর্কে কোনো ধারণাই হয়নি এখনো। তুমি কি জানো যে এলিজাবেথানরা কিভাবে ট্রিটমেন্ট করেছে লাভ মেকিংটাকে? এটা কি তোমাদের আছে? না স্যার, শুধু এখানেই কিছু কথা বলা আছে যে ওরা নাকি ফিজিক্যাল বিউটির উপর ইয়া হ্যাঁ, করতো বেশি, তাহলে তাহলে জোর এটা দিত কি, বেশি। এটা কি এই বিষয়ে কি তোমার এই ফার্স্ট পেপারে, মানে ফার্স্ট ইয়ারে বা এই বিষয়ে কোনো কবিতা বা এরকম কিছু না না, আছে কোনো কিনা? ধারণা দেন না। তাহলে ধারণা নাই, তাহলে এটা বলছি হঠাৎ করে তোমাকে এই জিনিস দিবে কেন তারা? অতএব এই কোশ্চেনটা আসবে না মনে করো, এই কোশ্চেনটা আসার কথা না। এটা তোমাকে যেতে হলে তোমাকে এখনো কমপক্ষে সেকেন্ড ইয়ারে রোমান্টিক কিছু ব্যাপার রয়েছে, সেখানে রোমান্টিক পয়েম রয়েছে, সেখানে এলিজাবেথান কিছু বৈশিষ্ট্য রয়েছে, ড্রামা রয়েছে, তারপরে সেগুলো বুঝবা। কিন্তু এখন এটা বোঝা তোমাদের পক্ষে সম্ভব না যে পার্থক্যটা কোত্থেকে হলো। এই কোশ্চেনটা মনে করো এর সাথে দিয়ে দিয়েছে। তাহলে প্রথমত হচ্ছে যে ট্রিটমেন্ট অফ লাভ আর ডেভেলপ দ্য থিম অফ লাভ, এই দুটা কিন্তু একই ঘটনা, যে তিনি লাভটাকে কিভাবে তার কবিতাতে তুলে ধরেছেন। তো কথা কিন্তু একই, প্রশ্ন ঘুরে ফিরে একই, উত্তরও কিন্তু ঘুরে ফিরে সব একই হবে। শুধু কোশ্চেন যা হবে, আমি ইন্ট্রোডাকশনে একটু ঘুরিয়ে ওই কোশ্চেনটাকে এখানে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন যদি যেটা আমরা প্রশ্নে মনে আছে। করি, হুম, এখন মনে করো আমাদের মেন প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন ডান্স ট্রিটমেন্ট অফ লাভ ইন দ্য গুড মরো। তাহলে আমাদের, যদি আমরা এখন একটা ইন্ট্রোডাকশন লিখতে চাই, সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখতে চাই, তো এইখানে আমরা কিভাবে লিখবো, কি আমরা আনতে পারি, সেই জিনিসটা তোমাদেরকে একটু ভাবতে হবে। শুধু বইয়ে দেওয়া আছে বলে পড়লে হবে না, কিন্তু বইয়ের কথাগুলো তোমাদেরকে বুঝতে হবে, যেখানে কি বলা হচ্ছে, এখানে কি বলতে চাচ্ছে। আমি মনে করো এই প্রশ্নটাকেই যদি আমি ইন্টারনেটে সার্চ দিই, তারা কি ইন্ট্রোডাকশন দেয় একটু দেখো, মানে তোমাকে একটু রিসার্চ করতে হবে এখন। বুঝতে পারছো তো? আমি মনে করো এখন বললাম হচ্ছে কমেন্ট অন দা ট্রিটমেন্ট, দেখো ট্রিটমেন্ট অফ লাভ অ্যাজ ইউ লাইক এ অলরেডি চলে আসছে। অ্যাজ ইউ লাইক ইট বলে একটা ড্রামা আছে, যেটা তোমাদের ইয়াতে আছে, সেকেন্ড ইয়ারে আছে। ট্রিটমেন্ট অফ লাভ ইন দ্য গুড মরো, পোয়েম বাই জন ডান। দেখো এখানে তুমি অনেকগুলো পাবা, তো দুই একটা তোমরা পার্ট পার্ট নিয়ে নিবা। যে প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন নিয়ে ভাববো, দেখি তো আমি ইন্ট্রোডাকশনটা ঠিক মতো পাই কিনা। তাহলে একবার আমি ইন্ট্রোডাকশনটা নিয়ে ভাববো,
তারপরে বডিতে যাব। তা মনে করো আমি এই জায়গাতে একটা পেয়েছি। এখানেও অবশ্য ওয়েবসাইটগুলোতে যে সবগুলো স্ট্যান্ডার্ড মানের ইয়া হয় তা না। তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে দেখো দেখো কিভাবে কপি পেস্ট হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। কিছু কিছু সময় কিন্তু শুধু কপি পেস্ট চলবে। আচ্ছা, এটা এবার একটু আহ, দেখো তো এই জায়গাতে যদি আমরা দেখি কোশ্চেনটা তো মনে হচ্ছে শুধু কপি। হ্যাঁ, স্যার এটার ইন্ট্রোডাকশন আর আমাদের বইয়ের ইন্ট্রোডাকশন তো স্যার অনেকটা একই রকম দেখা হ্যাঁ যাচ্ছে। ওই তো মানে কপি কপি থেকে সব এসেছে। মানে একটু তোমাকে ভালো মানের ইয়া খুঁজতে হবে। হ্যাঁ, যে একটু ভালো উপস্থাপনা করা যাবে বা ভালো সুন্দর হবে ইন্ট্রোডাকশনটা, এটা তোমাকে একটু পেতে হবে এবং সেইগুলো তোমাকে লিখে নিতে হবে। লিখে নিয়ে একটু আলোচনা করতে হবে। কয়েকটা ওয়েবসাইট থেকে তোমাকে দেখতে হবে। হ্যাঁ, কারণ সবগুলো এরকম ভাবে মানসম্মত ইয়া নয়। তোমাকে একটু সময় ব্যয় করতে হবে। শুধু ধরে ধরে মুখস্থ করলে কিন্তু তোমার এটা ডেভেলপ হবে না। এইখানে দেখো একটা জিনিস লিখেছে কি, জন ডান is well known as the pioneer of the metaphysical school of poetry and of course love poet। দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল বলো দেখি। কোশ্চেনটা ছিল স্যার, হচ্ছে ট্রিটমেন্ট অফ লাভ। তার মানে আমরা বলছি কি জন ডান is well known as the pioneer of the metaphysical school of poetry and of course love poet। His treatment of love is out and out different since in the poem Good Morrow the poet has given a philosophic treatment of love। দেখো ট্রিটমেন্ট অফ লাভ কথাটা কিন্তু এখানে সে নিয়ে এসেছে। তিনি লাভটাকে একটা ফিলোসফিক উপায়ে তুলে ধরেছেন। এখানে কিন্তু আমরা একটা ভিন্ন একটা চিন্তা পাচ্ছি, কিন্তু দুই একটা জায়গা থেকে পড়তে হবে। তারপরে মনে করো যে তারপর তো তিনি ওখানে গেলেন, পরবর্তীতে আলোচনা করছি। আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটুকু একটু দেখি। এরপর মনে করো এটা এখন আসছে না। আচ্ছা, আমি আরেকটা দেখি। আচ্ছা, তখন দেখো এখানে দিয়েছে কখনো কখনো তোমরা হয়তো ফুলটা পাবো না। এটা সেকেন্ড ইয়ারে যেহেতু তোমাদের আছে এর সম্পর্কে, থার্ড ইয়ারে আছে, ওই জাতীয় কিছু তোমরা কিন্তু অনেকটা পেজ যেতে পারো। এখানে দেখো আমি যদি একটু পড়ি প্রথম ইন্ট্রোডাকশনটা, ডান্স poems were written by him during different periods of life dash এটা গেল। Our reader cannot find a single definition of love from his poems because during every period his approach to love has been varying according to his mood and attitudes, even personal experience. Some of his poems sensual। আচ্ছা, এটা তো তোমার থার্ড ইয়ারের মতো আলোচনা হয়েছে। আমি গুড মরো দিয়েছি, এখানে গুড মরোটা আসেনি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেগুলো আমার ডেস্কটপে আছে, আমি তোমাকে ওখান থেকে আগামী দিন দিব। হ্যাঁ, এইখানে দেখো এটাতে মোটামুটি সবই এসেছে, কিন্তু সব কপি পেস্ট এই অনুসারে। না, আচ্ছা যাও, আমি তোমাকে মনে করো একটা ইন্ট্রোডাকশন আমি একটা লিখতেছি এখন। হ্যাঁ, তোমাদের জন্য। আচ্ছা, তাহলে মনে করো আমরা প্রথমেই ইন্ট্রোডাকশনে কি কি থাকবে আমি গতদিন একটু আলোচনা করছিলাম, তাই না? ইন্ট্রোডাকশনে কি কি থাকবে বলো তো? স্যার আমরা প্রথমেই কবি এবং কবিতা সম্পর্কে কিছু হ্যাঁ, কথা কবি লিখবো আর এবং কি। কবিতা সম্পর্কে বলবো এবং প্রশ্নের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই বলতে পারি কি কবি সম্পর্কে বলবো এবং কবিতার সাথে কবির সাথে কবিতার একটা লিংক লাগিয়ে দেব। ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে বলছি হচ্ছে জন ডান is one of the famous poets of English literature who has। স্যার আপনার স্ক্রিনটা তো স্যার সাদা হয়ে রয়েছে স্যার, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ কিনা বাকিরা? স্যার দেখতে পাচ্ছি স্যার।
হ্যাঁ, তোমার মনে হয় একটু নেটের আর প্রবলেম দেখতে হয়েছে। হ্যাঁ, পাচ্ছি। স্যার ফেমাস পোয়েমস অফ ইংলিশ না ফেমাস পোয়েটস পোয়েটস অফ পোয়েটস ইংলিশ স্যার? হ্যাঁ, পোয়েটস জি স্যার। পোয়েটস হ্যাঁ, of English literature who has invented a new tradition of poetry named metaphysical poetry। এই তো নাকি? এটা আমরা কবি সম্পর্কে একটা পরিচয় দিলাম আর কি। এরপর আমরা বলতে পারি যে তার আমরা কি কবিতা পড়েছি এখানে? দ্য গুড মরো, তাই তো? আমরা বলতে পারি এবার হিজ দ্য গুড মরো is one of the famous physical poems which deals with abstract ideas like love। কারণ আমরা জানি মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা বড় বৈশিষ্ট্য হলো কি, আচ্ছা এখানে ডিল হবে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হবে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া গুলো নিয়ে আলোচনা করা। তাই এখানেও যেহেতু তার মেইন থিমটাই হচ্ছে লাভ, এই কথাটুকু আনার জন্য মানে আমাকে কোশ্চেনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে যে আমি ধারাবাহিকভাবে আমি কিন্তু আমার কোশ্চেনে যাব। ইন্ট্রোডাকশন আমাকে কোশ্চেনটাই কিন্তু টাচ করতে হবে। কারণ আমি প্রথমে বললাম তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রি ইনভেন্ট করেছেন এবং মেটাফিজিক্যাল পোয়েট্রির উদ্দেশ্য কি, তার সেই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো নিয়ে ডিল করা। এখানে ওয়ার আছে, রিলিজিয়ন আছে, তাই না? তার ভিতরে আমরা নিয়ে আসলাম লাভ। তাহলে এবার আমরা বলতে পারি যে in this poem the poet has presented the theme of love in a philosophical way using different kinds of conceits and other figure of species। For his special treatment of the love theme in his poems, he is called a love poet, বা poet of love, called poet of love। ঠিক আছে, তো দেখো আমি যেটা লিখলাম এখানে কিন্তু আমার যে ব্যাপারটা আসছে যে আমি আমার মতো করে কিন্তু আমার মতো করে আমাকে তুলে ধরতে হবে যে আমি কি জেনেছি, কি বিষয়টা উপস্থাপন করছে। এখানে কোশ্চেন কিন্তু দুই ধরনের আসছে, একদিকে হচ্ছে তাকে লাভ পয়েন্ট হিসেবে প্রমাণ করতে হচ্ছে, আরেকদিকে হচ্ছে ট্রিটমেন্ট অফ লাভ, মানে ঘুরে ফিরে দুটো একই কথা আসছে। অতএব আমাকে এই এমন ভাবে কোশ্চেনটা তৈরি করতে হবে বা উত্তরটা তৈরি করতে হবে যাতে এই বিষয়গুলোকে আমার টাচ করে। How the poet has dealt with the theme has been discussed in this in the following
প্যারাগ্রাফস স্টেপ বাই স্টেপ। মনে করে এইভাবে তোমাকে একটা উপস্থাপনা প্রথমত দিতে হবে, একটা ইন্ট্রোডাকশন। দেখো তোমরা একটু পড়ো এবার এটা বিষয়টা, যে একটা ধারাবাহিকতা আছে কিনা। আমি হঠাৎ করে শুরু করলে আনসার গুলো ঠিক মতো হবে না, হঠাৎ করে গেলেই কিন্তু ঠিক মতো হবে না। হ্যাঁ, আমাকে ধারাবাহিক হতে হবে, স্টার্টিং থাকতে হবে, স্টার্টিং এর পর আমার মূল কথাগুলো বডিতে আলোচনা করতে হবে, তারপরে আবার একটা কনক্লুশনে যেতে হবে। তো একটু পড়ে দেখো যে কোথাও কোন রকম মনে হচ্ছে কিনা যে আমার স্যার এই জায়গায় কেমন একটু লাগলো, এই জায়গাতে এরকম হতে পারতো, এরকমটা হতে পারতো। এরকম যদি কারো মনে লাগে আমাকে একটু বলো। আর আনসার লেখার সময় আমি আগেই বলেছি যে তোমাকে একটা কনভারসেশনাল মুড আনতে হবে, যে তুমি জানো এক্সামিনের সাথে কথা বলছো, বা তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছে, সেই জিনিসটা তুমি উপস্থাপন করছো, এরকম একটা ব্যাপার কিন্তু আনতে হবে, হ্যাঁ, লেখার মধ্যে। তো এইগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, পড়ছো কিনা সবাই এটাকে? জি স্যার। আচ্ছা সিফাত আলম, তুমি একটু বলো তো, তুমি এই বিষয়টা সম্পর্কে একটু কমেন্ট করো যে স্যার এই জায়গাতে কেমন হলো, মানে কি বিষয় এসেছে, এই বিষয়গুলো একটু বলো। স্যার আপনার কোশ্চেনটা আমি বুঝিনি ঠিক মতো। মানে কোশ্চেনটা আমি যে ইন্ট্রোডাকশনটা লিখলাম, হুম, জি স্যার, হ্যাঁ। তোমার এখানে মনে হচ্ছে কিনা যে এখানে একটা ধারাবাহিকতা আছে, অথবা মনে হচ্ছে স্যার একটু উল্টে গেল বা জি এরকম? স্যার। হ্যাঁ, না স্যার, ঠিক আছে। এখানে হচ্ছে একটা কি, এখানে একটা কিউরিসিটি দেওয়া, মানে কথাটার মধ্যে আমি পুরোটা শেষ করি মনোযোগ সহকারে পড়ে, তাহলে আমি দেখছি যে না, এটা যেহেতু আমার ইন্ট্রোডাকশনটার মধ্যে কিছু কিছু মানে আমি মেইন থট দিয়ে দিছি, যে হ্যাঁ, যেমন হ্যাঁ, কনসেপ্ট এর বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ, এই কনসেপ্টটা কি জিনিস, এটা আমি যদি কনসেপ্টের সম্বন্ধে জানতে চাই তাহলে আমাকে পরের প্যাসেজ গুলো যেতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, এই বিষয়টা এখানে একটা জিনিস আসছে। তারপর যে ফিলোসফিক্যাল বিষয়টা, এই জিনিসগুলো তখন একটা কিউরিসিটি জাগাবে একজন যে রিডার তার হুম, মধ্যে, যে আসলে তো এগুলো কি লিখছে এটা দেখি, তো তখন স্যার তাকে ধাবিত করে ওই পরের প্যাসেজ গুলোর জন্য। হুম, তো হুম। এটা একটা সুন্দর একটা হয়েছে স্যার, আচ্ছা, তারপরেও একটু ইন্ট্রোডাকশন। মানে তোমাদের কাছে, মানে আমি যে বলতে চাচ্ছি যে ফ্লোটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তুমি যখন লিখবা, লেখার কিন্তু জি একটা স্যার। ফ্লো থাকতে হবে, হঠাৎ হঠাৎ করে তুমি দেখো 3 নম্বর যে বিয়াটা ইন্ট্রোডাকশনটা আমরা পড়লাম, 3 নম্বর কোর্সের যে ইন্ট্রোডাকশন, ওই 2 নম্বর থেকে কপি করে তাহলে তুলে দিয়েছে ওখানে, হঠাৎ করেই শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো হঠাৎ করেই শুরু হয়ে স্যার গেছে যে সারপ্রাইজ থেকে কনফিডেন্স। দেখো তো তোমরা 3 নম্বর যে কোশ্চেনটা আছে, ওই কোশ্চেনের প্রথম লাইনটাই পড়ো না, যে এটা কি ইন্ট্রোডাকশন হলো কিনা। একদম হঠাৎ করেই তারা শুরু করে দিয়েছে, হ্যাঁ, ইন দা গুড স্যার, মোড। এরা হয়তো ইন্ট্রোডাকশন দেয় না এরকম, হ্যাঁ, মানে শুরু এরকম থেকেই ব্যাপারটা শুরু মনে করে। হচ্ছে যেন নিয়ে আসেনি, মানে মনে হচ্ছে যেন কোশ্চেন গুলো হঠাৎ হঠাৎ করে শুরু হয়েছে, হঠাৎ হঠাৎ করে দিয়ে দিচ্ছে, এরকম একটা বিষয়। কিন্তু আমরা তো পড়েছি যে তুমি একটা প্যারাগ্রাফ লেখো অথবা একটা এসে লেখো, তোমার কি থাকতে হবে, একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, তাই না? দেখো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, সেখানে তোমার একটা ইন্ট্রোডাক্টরি যেটা টপিক সেন্টেন্স থাকতে হবে, আবার তুমি যখন এসে লিখতেছো তোমার কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকতে হবে। হ্যাঁ, তা সেগুলো যদি না থাকে, আমি হঠাৎ করে শুরু করি, তাহলে কিন্তু মানে সন্তোষজনক একটা শুরু হবে না। আর সন্তোষজনক শুরুটা না হলেই তোমার কোশ্চেন আনসারটা কিন্তু এমনিতেই দুর্বল হয়ে যাবে। হুম, তো এই জাতীয় প্র্যাকটিস গুলো তোমাদেরকে করতে হবে। কয়েকটা মানে কোশ্চেনের ইন্ট্রোডাকশন তোমাকে নিজে লিখতে হবে, যে তুমি আসলে কোশ্চেনটা কি বুঝলা, টেক্সটটা কি বুঝেছো, সেই হিসাবে ইন্ট্রোডাকশনটা তোমাকে প্রথমে লিখতে হবে। আমি আবারও বলছি যে প্রথমেই আমরা চেষ্টা করব রাইটার সম্পর্কে কিছু বলতে, এবং রাইটারের সাথে রাইটিং এর যে মিলটা সেটা আমরা খুঁজে আনবো।
এবং ওর ভিতরে দেওয়ার চেষ্টা করব আমার কোশ্চেনটা কি সম্পর্কে, সেই কোশ্চেনটা আমি দিয়ে দিব। কোশ্চেন সম্পর্কে একটু কথা বলবো, তাই তো? যেহেতু ট্রিটমেন্ট অফ লাভের কথা বলা আছে, এটা দিয়ে দিলাম আমি। আর ট্রিটমেন্ট অফ লাভের কারণে তাকে আবার লাভ পয়েন্ট বলা হচ্ছে, স্পেশাল কোনো কেস আছে কিনা সেটা আমি দিয়ে দিলাম পরবর্তী লাইনে। তারপর লাস্ট লাইনে আমি গিয়ে বলছি যে এখন আমরা পুরো বিষয়টা পরবর্তী প্যারাগ্রাফগুলোতে স্টেপ বাই স্টেপ আলোচনায় যাচ্ছি। তাহলে প্রথমটা হলো কি, দেখো একটা ধারাবাহিকতা। প্রথমে হলো কি পয়েন্ট সম্পর্কে কথা, তারপরে হলো কি যে কবিতা নিয়ে আমি কথা বলছি সেই কবিতার সাথে কোশ্চেনটাকে একটু লিংক লাগিয়ে দেওয়া। এরপর হচ্ছে স্যার আমরা তাহলে আপনি তো খুব সুন্দর করেই ফ্লোটা নিয়ে আসছেন আর কি, আমরা হয়তো এত সুন্দর করে পারবো না। না, ওই যে কথা পারবো না হলো বলে তোমাদেরকে ধারণা না দিলে তো তোমরা পারবে না। এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে তো? যে আমাকে স্টেপ বাই স্টেপ একটা ব্যাপার আসতে হবে, যে আমি যাতে আমার যে এক্সামিনার হবে সে যেন ধারাবাহিকভাবে পড়তে পড়তে গিয়ে এক জায়গায় গিয়ে ঠেকে। এবং অনেকটা গল্প, কিছু কিছু গল্প থাকে না, মানে কিছু কিছু মানুষের একই গল্প একজন বললে পারে হাসিতে পেট ফেটে যায়, আর একজন বললে পারে ওর গল্পের ভিতর একই গল্প বলছে যেন কোনো আবেগই আসতেছে না, তাই না? হাসি তো পাচ্ছেই না, বরং বিরক্তি লাগতেছে যেন কি যেন বললো। সুন্দর উপস্থাপনের জন্য। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ওখানে দেখেন স্যার উপস্থাপনা। আপনি প্রথমে জেনারেলাইজ করছেন ব্যাপারটা, তাই না? হ্যাঁ জনগণ হ্যাঁ ইংলিশে কেমন কবি, হ্যাঁ তারপরে হ্যাঁ তার আস্তে আস্তে তার কবিতায় আসছেন, হ্যাঁ, এখানে তারপরে লাভ, হ্যাঁ স্পেসিফিক লাভটা কেন ভাবে আসলো একটা আমরা বললাম যে এটা একটা কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা থিমই, তাই না? মেটাফিজিক্যাল পোয়েমের কিন্তু থিমই হচ্ছে একটা লাভ। অতএব এটার সাথে একটা লিংক লাগাই দিলাম তার প্রশ্নের, তার কবিতার। এরপর যেহেতু লাভ একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এবং মেটাফিজিক্যাল পোয়েটরা এই কাজটা করে থাকে, এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে তার থিম অফ লাভের ভিতর দিয়ে দিলাম। এবং এটাকে তিনি কিভাবে উপস্থাপন করছেন, কি কি ব্যবহার করার মাধ্যমে সেটা দিয়ে দিলাম। এবং এই কাজটা করার জন্য তাকে কোনো স্পেশাল ইয়া দেওয়া হচ্ছে কিনা, তকমা দেওয়া হচ্ছে কিনা, টাইটেল দেওয়া হচ্ছে কিনা সেটা আমি দিয়ে দিলাম। এরপর শেষে গিয়ে বললাম যে এখন আমি পুরো বিষয়টা পরবর্তী প্যারাগ্রাফগুলোতে স্টেপ বাই স্টেপ আলোচনায় যাচ্ছি। হুম। হ্যাঁ স্যার, আরেকটা ব্যাপার, আপনি তো এগুলো আসলে আহ, না দিলেই নয়, যেগুলো সেই কথাগুলোই লিখছেন, কিন্তু তারপরে তো অনেক বড় ইন্ট্রোডাকশন হয়ে গেছে স্যার। এরপরে উম, বাকি বিষয়গুলো তুলতে তুলতে হ্যাঁ, এখানে দেখো আমি কয়টা সেন্টেন্স দিয়েছি। সেন্টেন্স আছে কয়টা? 5টা কয়টা, সেন্টেন্স 5টা আছে, তাই না? হবে? হ্যাঁ, 5টা জি। সেন্টেন্স আছে। হুম। এখন এইটুকু তোমাদের খাতায় লিখলে কতখানি হবে? হাফ পেজ। হাফেজের থেকে একটু বেশি হবে। হাফ পেজের থেকে বেশি হবে। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে তোমাকে মোটামুটি লেন্থ তো তোমার 3 পেজ হতেই হবে নাকি? 3 পেজ হ্যাঁ কিন্তু হ্যাঁ। তোমাকে কোশ্চেনটাই হতেই হবে। তাহলে তোমার যদি এটা হাফ পেজ হয় তাহলে 3 পেজ মানে কয়টা প্যারাগ্রাফ তোমার আসবে এখানে একটু বলো দেখি। কয়টা প্যারাগ্রাফ আসবে ইয়া সহ, কনক্লুশন সহ? 5টার মতো স্যার। হ্যাঁ, মোটামুটি 5টা থেকে 6টা তোমার প্যারাগ্রাফ আসবে। তার ভিতরে আমি ধরলাম যে তুমি ইন্ট্রোডাকশন দিলে একটা, কনক্লুশন দিলে একটা, ঠিক আছে তো? এবার ভিতরে তুমি আরো 4টা প্যারাগ্রাফ, 4টা থেকে 5টা প্যারাগ্রাফ দিচ্ছ এই জায়গায়, 4টা থেকে 5টা প্যারাগ্রাফ দিচ্ছ। হ্যাঁ, কারণ এই প্যারাগ্রাফ গুলো হয়ে যাবে হচ্ছে তোমার কোশ্চেনের ফিচার অনুসারে, ধারাবাহিকতা অনুসারে। এখন এবার মনে করো আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম, মনে করো ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর আসলে আমরা পরবর্তী যে প্যারাগ্রাফটা নিয়ে আসবো সেই প্যারাগ্রাফটায় আমরা কি আলোচনা করব বলো দেখি। প্রথমত স্যার আমরা এখানে সরাসরি ইয়াতে যাবো প্রশ্নের অ্যান্সারে আর কি। দেখো, এখানে আমরা প্রথমেই চলে যাব একটা সামারি পুরো কবিতা সম্পর্কে, এবং ওই কবিতার সাথে আমার যে থিমটা আছে, মানে যে কবিতার সাথে যে প্রশ্নের কথাটা বলা হয়েছে সেই কোশ্চেনের সাথে রিলেটেড একটা সামারাইজেশনে যাব, একটা মানে কি বলে জিস্টে যাব, যে আসলে আমরা যে আজকে কোশ্চেনটা আলোচনা করতে যাচ্ছি এই কোশ্চেনে যে ট্রিটমেন্ট অফ লাভের কথা বলা হয়েছে এটার উপরে এটা কেন আসছে, এই কোশ্চেনটা কেন আনা হলো, তার উপর একটা সামারাইজেশন আমরা যাব। যে এখানে কবি প্রথম অবস্থায় তার ভালোবাসার ব্যাপারটা কেমন ছিল, মানে এটা বলতে হবে যে আমাদের ভেরি স্টার্টিং লাইন ইন্ডিকেট দ্যাট দ্য পোয়েট হ্যাজ ডিসকভার্ড সামথিং আনইউজুয়াল, মানে এমন ভাবে তিনি ড্রামাটিক বিগিনিংটা করেছে, মানে বলছে স্ট্রাইকিং। স্ট্রাইকিং মানে কি আশ্চর্য হয়ে যাওয়ার মতো ঘটনা, যেন তিনি কিছু একটা আবিষ্কার করেছেন, এবং সেই আবিষ্কারটা হচ্ছে কি এই লাভ। হ্যাঁ, তার মানে তিনি এটাকে কিন্তু খুব সহজ ভাবে নেননি, এটা কিন্তু এটা নর্মালি তিনি এটাকে গ্রহণ করেননি, বরং ইট হ্যাজ মেড হিম সারপ্রাইজড
হ্যাঁ, তাকে আশ্চর্য করে ফেলেছে, তার মানে এটাকে তিনি গভীরভাবে আলোচনা করেছেন। এই ব্যাপারটা তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গায় এখানে একটা লাইন সুন্দর হয়েছে যে সারপ্রাইজ টু কনফিডেন্স। এই যে কথাগুলো আসলো, এই কথাগুলো কিন্তু আমি সামারাইজেশনের পরে লিখবো, যে আসলে কবি এই যে লাভ থিমটাকে আলোচনা করেছেন, তার সাথে তার বিলাভেটের যে একটা সম্পর্ক হয়েছে, এটা আবিষ্কার করার পর তিনি মোট 3টা স্টেজে এটাকে আলোচনা করেছেন, 3টা ধাপে আলোচনা করেছেন। প্রথমত তিনি আলোচনা করেছেন যে আমরা এই বিষয়ে অসতর্ক ছিলাম, তারপরে তিনি এটাকে আবিষ্কার করলেন এবং আবিষ্কার করে বুঝলেন যে দুজনের মধ্যে যে ইন্টেন্সিটিটা এটা ইকুয়াল, আর ইন্টেন্সিটিটা ইকুয়াল হওয়ার কারণে আমাদের এই যে লাভটা সেটা কিন্তু ইমর্টাল হয়ে থাকবে। তার মানে এই যে একটা স্টেজ, কারণ এখানে প্রশ্নটা হচ্ছে কিন্তু আবার স্টেজেরও ব্যাপার, ট্রিটমেন্টটা তিনি কিভাবে করেছেন, ধারাবাহিকভাবে কিন্তু স্টেজ বাই স্টেজ তিনি নিয়ে আসছেন। তার মানে এখানে আমার মনে করো লিখতে হবে প্যারা 1, যেখানে তুমি একটা সাধারণ সামারি দিবা এই কবিতাটা দিয়ে, তুমি এই স্টেজের কথা বলবা যে এট দ্য ভেরি বিগিনিং তুমি একটা লাইন দিলা, এখানে একটা সেন্টেন্সের লাইন মানে ওখান থেকে একটা ভার্স দিয়ে দিলা, দেওয়ার পরে তুমি ওই কথাটা বললা, বলার পরে তুমি এই যে এখানে যে ইন্ট্রোডাকশনে দিয়েছে সেটা তুমি এই জায়গায় দিয়ে দিলা। তারপরে তুমি কনসেপ্ট গুলো আলোচনা করা শুরু করলা, যে প্রথম স্টেজে তিনি কিভাবে আলোচনা করেছেন, প্রথম স্টেজে কি বলেছেন, যে আমরা কেমন ছিলাম, এই ছিলাম ওই ছিলাম, আমরা ভালোবাসাটাকে বুঝি নাই, ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি বোঝাতে যাচ্ছেন যে আমরা এখন যে অবস্থানে আছি এটাতে নিয়ে আমরা সন্তুষ্ট, হ্যাঁ আমরা কনফিডেন্ট, উই আর ভেরি মাচ কনফিডেন্ট। হ্যাঁ, কারণ এখানে দেখো একটা জিনিস বলা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা আলোচনা করব হচ্ছে সারপ্রাইজ তিনি কিভাবে হয়েছেন। প্যারা 3 তে আমরা আলোচনা করব হচ্ছে কনফিডেন্স, তার ভালোবাসা তিনি যথেষ্ট কনফিডেন্স অর্জন করেছেন। শেষে আমরা আলোচনা করব হচ্ছে ইমর্টালিটি। তারপরে এই মনে করে এই 4টা প্যারাগ্রাফ আমরা হচ্ছে আমাদের কোশ্চেনে মাঝে নিয়ে আসবো। মানে এই বডি প্যারাগ্রাফ হিসাবে আমরা এই 4টা দিব, আর শেষে দিব হচ্ছে কনক্লুশন। আচ্ছা, আমি কি বোঝাতে পারছি তোমাদের? বলো, এই 6টা প্যারাগ্রাফ আমরা এখানে ইনক্লুড করব। আমি তোমাদের শুধু এই 4টা প্যারাগ্রাফ তোমাদের দিয়ে একটু লিখে নিব, সবাইকে কিন্তু লিখতে হবে যে তোমরা কি লিখতে চাচ্ছ বা কি লিখবা, এবং এগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব, মনে থাকবে? আচ্ছা, হান্নান আসো লাইনে। জি স্যার। এখানে আমি তোমাদের একটু কাজ দিচ্ছি, যে তোমরা প্রথমে লিখবা, তোমরা কিন্তু নোট করবে এটাকে, তোমরা নিজেরা খাতাতে নিজেরা লিখবা, তোমরা হেল্প নিতে পারো বইয়ের ইয়ার জন্য, ওয়ার্ডের জন্য, তারপরে হচ্ছে টপিকের জন্য, কিন্তু নিজের মতো করে লিখতে হবে। প্রথমে আমি কি বললাম, এখানে সামারি লিখতে, মানে এই যে কবিতাটার একটা ছোট সামারি হবে। তোমরা এটার হেল্প নিতে পারো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য পয়েম বলে অংশ আছে এই জায়গাতে, এই কবিতার আন্ডারস্ট্যান্ডিং দ্য পয়েম আছে, নাই তো মনে হচ্ছে নাকি? তা নাই। আমি তোমাদের একটু দেখাচ্ছি যেখান থেকে তোমরা একটু হেল্পটা নিতে পারো। সরি, আমি একটু কলটা ধরে নিই। হ্যালো, হ্যাঁ এই তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু লিখে দাও, হ্যাঁ একটু লিখে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমাকে একটু ওটা তোমার নাম টাম সহ একটু ওখানে তোমার মেসেঞ্জারে লিখে দাও, ঠিক আছে? ওকে। না, এরকম অহরহ স্টুডেন্ট থাকে, পরীক্ষা দিলে তোমার সমস্যা নেই, তোমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, হুম হুম,
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, সমস্যা নেই। ওকে ওকে। না না, অবশ্যই যা করা লাগে অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো যাই হোক, এখানে আহ, কি বলবো আসলে, তোমরা প্রথমে কবিতাটা আবার পড়বা। কবিতাটা পড়ে নিজের ভাষায় ছোট করে একটু, আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কাজটি করবে, একটু শোনো। আইডিয়াটা কি, সেটা হচ্ছে প্রথমে সামারি যখন লিখবা তখন সামারিতে মূল কথাটা কি বলা হয়েছে সেইটুকু শুধু লিখবা। যে ইন দ্য পোয়েম ইট ইজ সিন দ্যাট দ্য পোয়েট হ্যাজ ডিসকভার্ড, আমি একটু বলছি, হ্যাঁ, দ্য পোয়েট হ্যাজ ডিসকভার্ড দ্যাট হি হ্যাজ রিসেন্টলি fallen in love with his beloved, এরকম একটা বিষয় বলতে হবে। and it has been a surprising to him, দেন তাহলে এইটুকু যে তিনি সারপ্রাইজ হলেন এবং ডিসকভার করলেন, এই জায়গায় কনসিট টনসিট এই জাতীয় কিছু আনার দরকার নেই, তারা কেমন ছিল না ছিল। পরবর্তীতে আমরা যাচ্ছি, দেন হি শোজ হিজ কনফিডেন্স, that their love is equal to each other and they have a good um, hearts for each other, হ্যাঁ, good appeal or attention, হ্যাঁ, এই ব্যাপারটা তোমরা দেখাবা। and as they love each other equally, their love would be a immortal one, এই কথাটা তোমরা একটু সামারিতে দিয়ে দিবা, কারণ এই কথাটাই কিন্তু বলা হয়েছে, কারণ এই কথাটাকে বোঝানোর জন্য তিনি অনেকগুলো কনসেপ্ট ইউজ করেছেন। এই কথাটি, এটা হচ্ছে আমাদের কি প্রথম সামারাইজেশন। তারপরে সারপ্রাইজিং এর ব্যাপারে যখন আসবে, আচ্ছা সামারির ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কিনা, এখানে সর্বোচ্চ তোমার 3 থেকে 4 লাইন হবে, এটাতে 3 থেকে 4 লাইন হয়তো হবে, বা সর্বোচ্চ 5 লাইনে যেতে পারে, মানে সবগুলো লেন্থ কিন্তু এরকমই হয়ে যাবে। দেখা যাচ্ছে এটা যদি আমি একটা লিখি তাহলে এটা 1 পেজ হয়ে যাবে, এভাবে করে দেখা যাচ্ছে 6টা প্যারাগ্রাফ মানে 3 পেজ অটোমেটিক, এবং সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। আচ্ছা, তো আহ, রমজান বুঝতে পারছো তো যে আমি কি বললাম সামারি লেখার জন্য? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে তুমি কবিতার যে 3টা পার্ট আছে, 3টা পার্টে তো এক্সাম্পল মানে উদাহরণ দিয়ে মেটাফোর কনসেপ্ট ইউজ করার মাধ্যমে তিনি অনেক কিছু বলেছেন আশ্চর্যভাবে। এরকম অত দূর আমরা যাব না, আমরা শুধু বলবো 3টা স্টেপে কি কি বিষয় আসছে। এরপর এই সামারিটা লেখার পর এবার প্রথম স্টেপ হচ্ছে সারপ্রাইজ। এই সারপ্রাইজ তিনি কিভাবে সারপ্রাইজ যে হয়েছেন এটাকে তিনি কিভাবে প্রকাশ করছেন, এটাকে তিনি প্রকাশ করছেন এইভাবে যে আমরা কেন বুঝতে পারিনি, আমরা কি এই ছিলাম, আমরা কি ওই ছিলাম, এরকম ভাবে তিনি কিন্তু বিভিন্ন কনসেপ্ট ইউজ করেছেন। তিনি ইনফ্যান্সির কনসেপ্ট ইউজ করেছেন, তিনি সেভেন স্লিপার্স এর কনসেপ্ট ইউজ করেছেন, তাই না? এমনকি হচ্ছে যে দ্য চিলড্রেন হু হ্যাজ রিসেন্টলি বিন, তাহলে যে যে সন্তানটা কি করেছে রিসেন্টলি, হয়তো দেখা যাচ্ছে মায়ের যে দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, তাই না? এই ব্যাপারগুলো তোমাকে এই প্রথম প্যারাকে এই সারপ্রাইজের এই প্যারাগ্রাফে নিয়ে আসতে হবে। এবার কনফিডেন্স কখন হচ্ছেন, ওই যে আমরা পাচ্ছি যে একজন আরেকজনের চোখের দিকে তাকালে একজন আরেকজনকে দেখতে পাই। তারপর টু হেমিস্ফিয়ারের সাথে তুলনা করেছেন যে আমরা আমাদের এই ভালোবাসা এত ইকুয়াল যে আমরা দুটা হেমিস্ফিয়ারের মতো, কিন্তু তিনি হেমিস্ফিয়ারকে বলছেন যে এর ভিতরেও কি আছে, ত্রুটি আছে, তার মানে তাদের ভিতরে কোনো ত্রুটি নাই বা তাদের কমতি নাই বা ঘাটতি নাই, তার মানে এগুলো কি এক ধরনের কনফিডেন্স প্রকাশ করার একটা ব্যাপার, সেটা একটু আলোচনা করতে হবে। তারপরে পরবর্তীতে একটা জিনিস তিনি বলেছেন যে যা কিছু ইকুয়ালি, যে জিনিসের এলিমেন্ট গুলো ইকুয়ালি মিক্সড হয়, তাই তো, মিক্স থাকে বা মিক্সচার হয়, সেগুলো সহজে নষ্ট হয় না। তার মানে কি, এটা দিয়ে তিনি বোঝাতে যাচ্ছেন যে তাদের যে ইন্টেন্সিটি অফ লাভ, তারপরে দ্য প্যাশন ফর ইচ আদার ইজ টোটালি ইকুয়াল। তাই তারা মনে করছে যে অথবা কবি বিশ্বাস করেন যে তাদের ভালোবাসা কখনোই শেষ হবে না, ইট উইল বি অ্যান ইমমর্টাল ওয়ান। তাহলে এইভাবে করে তুমি প্রথমে সারপ্রাইজ, তারপরে কনফিডেন্স, তারপরে ইমমর্টালিটি এইভাবে বর্ণনা করে তুমি বোঝালা যে কবি এইভাবে স্টেপ বাই স্টেপ তিনি তার লাভটাকে উপস্থাপন করেছেন। ঠিক আছে, তার মানে তিনি এটাকে কি একটা হালকা বিষয় হিসাবে গ্রহণ করেননি, হ্যাঁ, সাধারণ বিষয় হিসাবে গ্রহণ করেননি, এটাকে তিনি একটা ফিলোসফিক ওয়েতে নিয়ে গেছেন, তাই তো,
যে যেখানে যদি দুইজন ব্যক্তির মধ্যে এক ধরনের পূর্ণাঙ্গ রিলেশনশিপ থাকে তাহলে সেই সম্পর্ক কখনোই ভাঙতে পারে না বা মানে ব্রেক করতে পারে না। এই ব্যাপারটা তোমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কোথায় গিয়ে কনক্লুশনে গিয়ে আমি দেখাবো। তাহলে দেখো অটোমেটিক কিন্তু আমার বিষয়গুলো ধাপে ধাপেই চলে আসছে। কিন্তু এখানে যে আলোচনাগুলো হয়েছে তোমাদের বইয়ে, মানে এই স্টেপ গুলোকে ঠিকমতো মেইনটেইন করা হয়নি। আর মেইনটেইন না করার কারণে স্যার হ্যাঁ কোশ্চেন গুলো মানে এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ বলো। হুম। স্যার এখানে যে ওয়ার্ড গুলো, যেমন এখানে বিচ্ছিন্ন করা ইংরেজি আছে স্যাকলেন, মানে স্লাকেন, হ্যাঁ, এই জায়গায় কি আমরা অন্য কোনো কিছু দিতে পারবো, অন্য ওয়ার্ড? চেষ্টা করবে এই ওয়ার্ড ব্রেক, কবিতার সাথে রিলেটেড ওয়ার্ডস গুলো তোমরা একটু ইউজ করতে চেষ্টা করবে। হুম। কারণ এই কবিতার সাথে যেগুলো রিলেটেড এগুলো ইউজ করব। হ্যাঁ এগুলো একটু ইউজ করার চেষ্টা করবে যাতে কবিতার সাথে একটা লিংক থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা আগে এই কাজটা করো, আমি এইগুলো নিয়ে আলোচনা করবো। মানে একটা পূর্ণাঙ্গ একটা মানে ভালো উত্তর না লেখা পর্যন্ত তোমরা আসলে বুঝতে পারবে না যে উত্তরটা কোথায় আসলে ডেভেলপ করলো বা ডিফারেন্ট হলো। হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ উত্তর যখন দাঁড় হয়ে যাবে, মানে দাঁড়ানো হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে, সেটাকে তোমরা এবার যখন মানে এটার সাথে মেলাবা তখনই বুঝতে পারবা যে আসলে পার্থক্যটা কোন জায়গায় হয়েছে। এই পার্থক্যটা বোঝানোর আগ পর্যন্ত তোমরা আসলে বুঝতে পারবে না যে তোমাদের কি করা হচ্ছে বা তোমরা কি করছো। তা তোমাদের কাজ হবে প্রথমত, আমি বেশি দিচ্ছি না, জাস্ট তোমরা চেষ্টা করবে এই যে সামারি, সারপ্রাইজ, কনফিডেন্স এইগুলো সম্পর্কে একটা আউটলাইন তৈরি করে আনা। আমি এইভাবেই তোমাদের সাথে লিখবো, তোমাদের কাছ থেকে শুনবো যে তুমি সামারিতে কি কি লিখলা, সবার কাছ থেকে 2-4 জনের কাছ থেকে প্রথমে শুনবো, শোনার পর সেটাকে আবার মডিফাই করে আমি এই জায়গায় লিখবো, লিখে তোমাদেরকে একটা উত্তর আমি এভাবেই তৈরি করে দিয়াবো। এবং তৈরি করে দিব মানে তোমাদেরকে দিয়েই তৈরি করাবো আমি উত্তরটা। মানে একটা উত্তর আমাকে তৈরি করতে হবে মডেল হিসাবে। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে যে আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাসমিয়া লাইনে আছো? তাসমিয়া, আচ্ছা তাসমিয়াকে দেখছি না, তাহলে আহ মিম, মিম কি লাইনে আছো? আচ্ছা, তো এতক্ষণ তো শুনেছো তাই না আমি কি কি বললাম? এটাকে একটা জি স্যার, শুনেছি। এটাকে একটা বাস্তব রূপ দিতে হবে। মানে তোমাদের নিয়ে একটা উত্তর আমি তৈরি করব, মনে করো একটা কোশ্চেনের আনসার তৈরি করব তোমাদের দিয়েই, তোমরা লিখবা সবাই। তাহলে তোমাদের কাজ হচ্ছে এখন সামারি দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করা, তারপর হচ্ছে সারপ্রাইজ দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করা, কনফিডেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করা, ইমর্টালিটি দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করা। তোমরা লিখবা, যা পারো লিখবা, যা খুশি মনে আসে লিখবা। ভয় পাওয়ার কিছু জি নাই যে স্যার। আমি স্যার লিখতে পারছি না, এরকমটা হবে না। তোমাদের যা খুশি মনে আসবে আমি সবাইকে ধরবো, কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আমি কিন্তু তোমাদের পড়তে বলবো। আমি যদি এটা শুনতে না পাই তাহলে কিন্তু আমি গ্রুপ থেকে আউট করে দিব। এখন তোমাদের কাজ বেশি কিন্তু, বুঝতে পারছো তো? আমি সবাই জন্য বলছি যে জি স্যার। যে না লিখবে তাকে কিন্তু আমি ক্লাস থেকে ইয়া করে দিব, সাসপেন্ড করে দিব। অতএব ভুল হোক সঠিক হোক তোমাদেরকে লিখতে হবে, মনে থাকবে। হুম। আচ্ছা সুমন, বুঝতে পারছো? সুমন লাইনে আছো? সুমন, আচ্ছা সুমন হয়তো ঘুমায় গেছে নাকি। হুম, আচ্ছা, তো আহ, মাহবুব হাসান, হাই রে, সব যদি ঘুমায় যাও তাহলে কথা বলুক কার সাথে আমি? মাহবুব হাসান বলো। স্যার, হ্যাঁ, কোথায় গেছিলে তুমি ক্লাস থেকে? স্যার নেট প্রবলেম স্যার, একবার আচ্ছা আচ্ছা আসছে একবার যায়। আচ্ছা, যদি নেট প্রবলেম হয়ে থাকে আমি তোমাকে কি কি কাজ দিলাম তুমি একবার জাস্ট রিপিট করো, মানে তোমরা বুঝেছো কিনা আমি জানতে চাচ্ছি। আমি তোমাকে কি কি কাজ দিলাম কালকের জন্য বলো। স্যার কালকের জন্য হচ্ছে স্যার ওই সামারি তৈরি করা, তারপরে স্যার হচ্ছে যে কনসেপ্ট স্যার যেটা আছে এটা একটু দেখা স্যার, তারপর হচ্ছে স্যার কনফিডেন্সটা দেখা, হুম হুম, আর একটু কনক্লুশন এই সম্পর্কে একটু স্যার দেখা ইমর্টালিটি আর কি তারপরে স্যার। কনক্লুশন, হ্যাঁ এই ব্যাপারটা আমি দেখতে বলেছি তোমাদেরকে। বাকিরা কি সবাই বুঝতে পারছো জি আমি স্যার। কি বললাম কথা? শিফাত বুঝতে পারছো তো? জি স্যার। সানজিদা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি সবার কাছ থেকে এই 4টা প্যারাগ্রাফ চাই। মানে 4টা প্যারাগ্রাফ তোমরা বাড়ি থেকে লিখে নিবে
এবং আমি তোমাদের কাছ থেকে শুনবো, শুনে আমি এই জায়গায় লিখবো, লেখার পর বুঝবো যে তোমাদের লেখার সাথে মিলটা কোথায় বা কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে সেটা দেখাবো। এরকম করে দুই একটা কোশ্চেন লিখলে দেখবো যে একটা সিস্টেমে তোমরা চলে আসছো যে আসলে কিভাবে একটা আনসারকে লিখতে হবে। ঠিক আছে তো? কারণ আমাদের এই জাতীয় কষ্টগুলো আমাদের বইওয়ালারাও করে না, যে স্টুডেন্টদের জন্য একটা ভালো মানের একটা আনসার দিব যাতে তারা উপকার পায়, আর আমাদেরও ওইভাবে প্র্যাকটিস করার সুযোগ হয় না। তো যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি, এটাকে আমরা একটু কাজে লাগাতে চাই কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে। তারপরে আমরা সেই কোশ্চেন গুলো বাকিগুলো বই থেকে পড়বো এবং নিজের মতো করে তোমরা সাজিয়ে সাজিয়ে পড়বা। আপাতত আমি তো সবগুলো কোশ্চেন তার এভাবে তোমাদের প্রিপেয়ার করে দিতে পারছি না, কারণ এগুলো আসলে ওইভাবে হয়ও না। হুম, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা। তোমরা তোমাদের একটু পড়াশোনা একটু কাজে লাগাও। কবিতা প্রথমে কবিতাটা পড়বে, পড়ার পর এর যে সামারি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আছে ওখান থেকে পড়বে, পড়লে পারেই তোমরা কিন্তু আবার নতুন করে হেল্প পাবে, ওয়ার্ডের হেল্প পাবে, সেন্টেন্সের হেল্প পাবে, সেখানে স্যার তোমরা- আরেকটা বিষয় স্যার, আচ্ছা বলো। স্যার একটু বলতে চাচ্ছেন স্যার, এই যে আমরা যখন স্যার এই প্যারাগ্রাফ গুলো তৈরি করবো স্যার, তখন কি আমরা এই যে কোটেশন ইউজ করতে পারবো স্যার? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে প্রত্যেকটাতে। হ্যাঁ, আমি 4টা প্যারাগ্রাফ বলেছি, মানে 4টা প্যারাগ্রাফে তোমরা কোটেশন ইউজ করবা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এখানে এটাই জানাচ্ছিল স্যার। কোথায় কিসে কোথায় সারপ্রাইজ, প্রথম লাইনে সারপ্রাইজ, কোথায় কনফিডেন্স, তাই তো সেটা দেখাবা। যে হেমিস্ফিয়ারের তাদের মধ্যে সমস্যা আছে, তাই তো আমি আমার চোখে তোমাকে, তোমার চোখে আমাকে আমি দেখতে পাই, এগুলো কি? এগুলো হচ্ছে একটা কনফিডেন্স। হ্যাঁ, আর ইমমর্টালিটি কোথায় আছে? লাস্টের দিকে, যে ওই যে ইকুয়ালি মিক্সড হলে পারে যেমন কোনো কিছু নষ্ট হয় না, আমাদের একটু নষ্ট হয়, এরকম ভাবে এই যে 3টা প্যারাগ্রাফে তোমরা কোটেশন দিবে। মনে থাকবে তো? অন্তত 2টা করে লাইন, দেখবো যে একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা উত্তর চলে আসবে। কিন্তু মানে যেভাবে হোক তোমরা লেখো, তারপরে আসলে এখন কথা বলে লাভ নেই। তো তোমরা না লেখা পর্যন্ত আমি বুঝতেছি না তোমরা আসলে কি বুঝেছো। হুম, আচ্ছা। তো স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আগামী দিনই নিব আমি। হুম, ওকে স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো নুসরাত। স্যার আমার নেটওয়ার্ক চলে গেছিল, তো বলতেছি আপনি আচ্ছা তুমি, ইন্ট্রোডাকশনটা লিখে দিলেন ওটা, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে 4টা প্যারাগ্রাফ তোমরা দিলেন, লিখবা। যে এই হ্যাঁ, সামারিটা কি, সামারিটা, সামারিটা কি সামারিটা ইন্ট্রোডাকশনের পরে হ্যাঁ, ইন্ট্রোডাকশনের পরে তোমরা কবিতার বিষয়টা একটু লিখে দেবা। লিখবো নাকি? আমি এটা বুঝি নাই। আর সামারাইজেশন মানে তোমার কবিতাতে তুমি কি পেয়েছো সেটা লিখবা, মানে গল্প বা কাহিনীটা। কবিতাতে, কবিতাতে যে তুমি 3টা স্টেজ পেয়েছো, তাই না? এই স্টেজটাকে তুমি সামারাইজেশনে প্রথমে উপস্থাপন করবা, তারপরে ওটাকে সেপারেটলি আলাদা আলাদা প্যারাগ্রাফে উপস্থাপন করতে হবে। আমি কিন্তু এই কথাটা বলেছি আগে যে 3টা স্টেপ কি হবে। প্রথমত তিনি কি আবিষ্কার করলেন, একটা জিনিস তিনি আবিষ্কার করেছেন, তাই তো, যে তার তিনি রিসেন্টলি প্রেমে পড়েছেন আর কি, হ্যাঁ বাংলা কথা, সেটাকে তিনি আবিষ্কার করেছেন এবং এই জন্য তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে তিনি কেন এটা আগে বোঝেননি। আগে বুঝলে ভালো হতো না? তাহলে আরো বেশি কিছুদিন থাকা যেত। এরকম একটা ব্যাপার। তাই তিনি আশ্চর্য হয়ে, তাহলে যে সারপ্রাইজিং একটা ব্যাপারকে তিনি দেখেছেন সেটা একটু ওখানে তোমাকে বলতে হবে। দ্বিতীয়ত তিনি আবিষ্কার করার পরে বুঝলেন যে না, একজন আরেকজনকে তারা খুব ভালোবাসে, ঠিক আছে তো, তাদের সোল পিওর, এরকম একটা ব্যাপার কিন্তু কবিতাটা যদি থাকে সামনে, তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে তো? এবং শেষে গিয়ে মানে কনফিডেন্স দেওয়ার পর বলবে ইমমর্টালিটি। এই 3টা ব্যাপারকে তোমাকে আগে সামারাইজেশন করতে হবে, যে আমি এই জিনিসটা পেয়েছি কবিতা থেকে। ঠিক আছে তো? যে লাভ মেকিং এর ক্ষেত্রে আমি এই 3টা জিনিস কবিতাতে পেয়েছি, এটা তুমি সামারিতে দিলা। এবার ওটার আদলে তুমি আলাদা আলাদা করে বিস্তারিত বর্ণনা করলা। হুম, বিস্তারিত বর্ণনা করলা যে তিনি এইটাকে এইভাবে ট্রিট করেছেন, এইভাবে তিনি ওয়ার্ড গুলো চয়েস করার মাধ্যমে, এই ধরনের কনসেপ্ট ব্যবহার করার মাধ্যমে তিনি আমাদের কাছে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এইভাবে তোমাকে বলতে হবে। বুঝতে পারছো নুসরাত? নুসরাতের নেটওয়ার্ক হয়তো আউট হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। তোমরা আগে চেষ্টা করো, তোমরা আগে লেখো যা বুঝেছো, মানে তোমরা কি বুঝলে না বুঝলে আমি কালকে বুঝতে পারবো, তারপর আবার তোমাদেরকে ওই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারবো। অনেক সময় এক্সাম্পল ছাড়া অনেক কিছু বোঝানো যায় না। হ্যাঁ, শুধু কথা দিয়ে হয় না, ওটাকে আমার পুরো তোমাদেরকে একদম বলা হবে। এখানে একটা থিওরি আছে যে প্র্যাকটিক্যাল যে কোনো কিছু ছাড়া কোনো একটা থিওরি ক্লিয়ার হয় না। তাই বিশেষ করে গবেষণা ধর্মী বা এই জাতীয় বিষয়গুলোতে সরাসরি ছাত্রছাত্রীদেরকে কাজে লাগিয়ে দেওয়া হয়। কাজে লাগিয়ে দিলেই সে বুঝে উঠতে পারবে আসলে আমি তখন তাকে কি বলতে চাচ্ছিলাম। কাজে লাগার আগ পর্যন্ত অনেক সময় ক্লিয়ার হয় না, থিওরি সবসময় আমাদেরকে ক্লিয়ার ধারণা দেয় না। ঠিক আছে, তো আমি আপাতত রাখছি। আর এই জাতীয় কথা বলে কোনো লাভ নেই।
এখন তোমাদের কাজ করতে হবে, আগামী দিন আমি চেক করব, মনে থাকবে? হ্যাঁ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, Okay, না sir. আজকের মতো শেষ করছি। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে আগামীকাল। হ্যাঁ, ততক্ষণে তোমরা সারাদিন ধরে লিখে ফেলো। হুম। যে না লিখবে আমি বলেছি তাকে কিন্তু ক্লাস থেকে আউট করে দিব, এটা হলো তোমাদের একটা শাস্তি, এখন থেকে শুরু। হুম, এই বিষয়টা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো, বাই। গুড নাইট স্যার। গুড নাইট। কি বলছো? শুনতে হবে নাকি? ওই দু একদিন নেটওয়ার্কের জন্য হয়তো। তারপর রিপেয়ারিং বন্ধ।